এস আলমের পছন্দের লোক দিয়ে আপনি আবার ব্যাংক সাজাচ্ছেন। তো এটি তো মানুষ ভালোভাবে নেবে না এবং অর্থনীতির জন্য এটা বড় বাজে একটা সংকেত হবে, অশনি সংকেত হবে বলে আমি মনে করি। যে ডাকাতি করেছে তার প্রোটেকশনে আইন করেন, তার পছন্দের লোক দিয়ে আবার ব্যাংক সাজান। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এই ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক ছিল। আমরা জানতাম না কারা এটার পরিচালনা করত। আমরা তখন পরে জেনেছি মীর কাসেম আলী কিন্তু এটা সিংহভাগ শেয়ারের মালিক ছিলেন। এবং অনেকগুলো প্রতিষ্ঠানের আমি লিস্ট করেছি, 17টা 18টা প্রতিষ্ঠান এটা শেয়ার হোল্ডার, এবং সবগুলোর সাথেই জামাতে ইসলামীর কেউ না কেউ জড়িত। এটা দোষের কিছু না। আমাদের রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক, ঢাকা ব্যাংক মির্জা আব্বাস, ওই ওরিয়ন ব্যাংক ছিল, ফার্মার্স ব্যাংক ছিল, সব আওয়ামী লীগ রাজনীতি যারা করে তাদের। আব্দুল আল মিন্টু সাহেবেরও একটা ব্যাংক আছে। সবকিছু মিলিয়ে পলিটিক্স ছাড়া, পলিটিশিয়ান ছাড়া আমাদের এই ধরনের বড় ব্যবসা বাংলাদেশের মতো জায়গায় কেউ করবে এটা ভাবতেও পারা যায় না। আমি এটা দোষেরও মনে করি না। দোষের অতটুকু যে তারা এই ব্যাংকগুলো করার শুরুতেই লুটপাট করার পায়তারা করেই ব্যাংকগুলো তারা করে, এবং সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক ব্যতিক্রম। আর অন্যান্য বাহিনীর নামে যে ব্যাংকগুলো আছে সেগুলো তারা খুব কেয়ারফুলি, তারা তারা বাহিনীর ভিতর ম্যাক্সিমাম সীমাবদ্ধ থাকে, তারা মোরলেস ভালো আছে। এই ইসলামী ব্যাংকটা যেটা আমরা জেনেছি, আমরা জানতে পারলাম এখন আরো পরিষ্কার, 2017 সালে আমরা জেনেছি দখল হয়েছে। কিন্তু কি বাজে প্রক্রিয়া দখল হয়েছে এখন রিভিলড হয়েছে। সবচেয়ে বড় কথা, সেই সময় চরম যে অন্যায় করে এই ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, তাদের বিচারের জন্য এখন আর কেউ কথা বলে না। ওই বেদখল দখল নিয়েই এখন আমরা আছি। আমি আপনাদেরকে বলি যে আমার একটা তাদেরকে মামলায় ফিরিয়ে আনবার জন্য স্মার্ট আগের আমেরিকান যারা একটা ছিল কোম্পানির তাদেরকে আবার মামলায়। মালিকানা দেওয়ার জন্য একটা নতুন করে আইন হয়েছে বা নতুন করে একটা নির্দেশনা আসছে, এই ব্যাপারেও যদি একটু বলেন সেখানে আবার আগের এই আমি আমি ভূমি বলছি, ব্যাংক থেকে আমি আসবার আসছি, ফিরে আসবার সুযোগ রয়েছে কিনা। হুম। আমি আসছি। আমি আপনারা বলি, টিজমার্ট নামক আমেরিকান একটা কাহিনী, বিআইএফসি একটা লিজিং এ তারা ইনভেস্ট করেছে, তার পক্ষে আমি রিট করলাম, মামলা করলাম। সেখানে 143 জন বাংলাদেশের, এসকে সুর ডেপুটি গভর্নর, তারপরে ওখানে জিএম শাহ আলম নামে একজন কালপ্রিট ছিল, এস আলমের পেইড, এরা সহ 143 জনের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে যে এরা ব্যাংক খাতকে নষ্ট করা, ধ্বংস করা, লুট করার জন্য দায়ী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত নেয়নি, এখন পর্যন্ত এটা নিয়ে কথা হয় না। সবচেয়ে বড়, যে লোকটা ডেপুটি গভর্নর ছিল ফ্যাসিস্ট আমলের, লুটিং জামানায়, যেই যেই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকে সবচেয়ে লুট হয়েছে, যাদের তত্ত্বাবধানে ডেপুটি গভর্নর হয়েছে, এবং তখন দলীয় অ্যাফিলিয়েশন ছাড়া হতো না, এখনো দলীয় অ্যাফিলিয়েশন লাগে, সেই ডেপুটি গভর্নর যার চাকরিটা চলে গেছে, এবং এটা তখন ওখানকার ইন্টারনাল যে ম্যানেজমেন্ট তারা তাকে ঘুষখোর হিসেবে চিহ্নিত করে তাকে অনেকটা বিতাড়িত করেছে। তাকে আপনি এনে দিলেন এখানকার চেয়ারম্যান হিসেবে। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যিনি গভর্নর উনি ঋণ খেলাপি, যাকে এখন চেয়ারম্যান বানালেন উনি চাকরি হারিয়েছেন লুটপাটের এলাই হিসাবে, এবং ওনার স্ত্রী ঋণ খেলাপি, এবং উনিও নাকি কোনো একটা ঋণ খেলাপি ব্যাংকের শেয়ার হোল্ডার। এই এই সিগন্যাল গুলো, এই অ্যাপয়েন্টমেন্ট গুলো আমাদেরকে খুব ব্যথিত করে। আমি দখল বেদখলের বাইরে সবচেয়ে আমার দৃশ্যমান, আমি প্রুভড, যেই ডকুমেন্ট আমার সামনে আসছে, যেই মানুষটির আমল নামা আসছে, তাকে আপনি চেয়ারম্যান বানালেন, আলটিরিয়র মোটিভ মানুষ পরিষ্কার বুঝতে পারে। কিছু কিছু জিনিস বোঝার জন্য এমএ বিএ পাস লাগে না আপনাকে। আমরা চাচ্ছি কি, একটা সরকারের সক্ষমতা তো ওইটুই, অতটুকুই যে আপনি বাজে বন্দোবস্ত থেকে কতটুকু বেরিয়ে আসলেন। আমি তো মনে করি এখন রুল অফ ল মানি বাজে লোকদের পকেটে ওরা ঘুরে, রুল অফ ল, আইনের শাসন, যা কিছু সব বাজে লোকরা তাদের পকেটে নিয়ে ঘোরাফেরা করে। এই ব্যাংকিং সেক্টরে এই ব্যাংকটা ঘুরে দাঁড়িয়েছে, এবং এই ব্যাংক যে লুট করেছে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য নতুন আইন হয়েছে, এটা নিয়ে অনেক কথা, কিন্তু আইনটা বাতিলের কোনো ব্যবস্থা হচ্ছে না। তদুপরি ওই আইনকে কার্যকর করার জন্য এসালাম ব্যাক্ট হওয়ার জন্য, এসালামের পেইড, এসালামের পছন্দের লোক দিয়ে আপনি আবার ব্যাংক সাজাচ্ছেন। তো এটি তো মানুষ ভালোভাবে নেবে না, এবং অর্থনীতির জন্য এটা বড় বাজে একটা সংকেত হবে, অশনি সংকেত হবে বলে আমি মনে করি। আমি মনে করি প্রান্তিক লোকের ডিম বিক্রি করা টাকা, পান ব্যবসায়ীর পান বিক্রি করা টাকা, মুদি দোকানদারের টাকা, বিদেশ থেকে টাকা পাঠানো ওই গৃহবধূর টাকা, এই টাকাগুলো লুট করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 33,000 কোটি টাকা প্রণোদনা দিয়ে সব ইসলামী ব্যাংকে এক করে এখন একটু ঘুরে দাঁড়িয়েছে। এখন বাকি এই 33,000 কোটি টাকা নেওয়ার একটা বন্দোবস্ত পায় তারা।
অর্থাৎ খারাপ লোকের শাস্তি না দিয়ে যদি পুরস্কার করেন, আপনি সেই দেশে যেই প্রকারে হোক, যে আকারে হোক, রুল অফ ল কি আপনি এক্সিস্ট করতে পারবেন? রুল অফ ল এর কি সূচকের উন্নতি ঘটাতে পারবেন? আমি আমি দেখেন, আমি আজকেও আমি আমার সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দিয়েছি, সেখানে আমি বলেছি যে আমাদের বাজে বন্দোবস্ত শুধু এক না, দুই না, এটা চেইন হয়ে আছে, আমাদের বাজে বন্দোবস্তের চেইন। আমরা আমরা বিচার পাচ্ছি না, অর্থাৎ বিচারটা ধনীদের প্রোটেকশনের জন্য। উদাহরণ আপনার সামনে ইসলামী ব্যাংক, উদাহরণ আপনার সামনে আমাদের গভর্নরের আমলে আমাদের ফরেন কারেন্সি চুরি হয়ে গেল, রিজার্ভ চুরি হয়ে গেল, কাউকে দায়ের আওতায় আমরা আনলাম না। আমরা না আনলাম জুলাই বিপ্লবের পরে 18 মাস ইন্টেরিয়াম গভর্নমেন্ট, না আনতে পারলাম বা কোনো উদ্যোগ দেখলাম এই সরকার, এই সংসদ, এই পার্লামেন্ট, এদেরকে, এই পার্লামেন্টকে আমি বলি বিজয়ীদের পার্লামেন্ট। দেখেন, বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিজয়ী, জামাত 3-4 সিট পেত যেখানে, সেখানে তারা 70-এর উপরে, এনসিপির মতো নতুন দল 6টা, এবং এবং যারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তাদের ভিতরেও অনেক ভালো, অনেক ভোকাল এখানে এমপি আছেন। সেই সময়ে যদি এগুলো অ্যাড্রেস না হয়, তাহলে আর কখন অ্যাড্রেস হবে? আমরা সুশাসনের কথা বলি, আমরা সাধারণ মানুষের অধিকারের কথা বলি, আমরা জি। নাগরিক অধিকারের কথা বলি, প্রোটেকশনের কথা বলি। আপনি যদি এই উদাহরণগুলো আমাদের সামনে আসে বিভীষিকাময়, যে ডাকাতি করেছে তার প্রোটেকশনে আইন করেন, তার পছন্দের লোক দিয়ে আবার ব্যাংক সাজান, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? সেলিম ভুঁইয়া সাহেব সরকারি দলের এমপি, তারপরেও উনি যে সাহসের সহিত বলেছেন যে উনি চান যে এই র্যাটিং এ যে ইসলামী ব্যাংক নাম্বার 1 ছিল, সেই নাম্বার 1-এ যাক, যেই প্রক্রিয়ায় হোক। কিন্তু উনিও নিজেও অ্যাড্রেস করেছেন, যার স্ত্রীর ইনখেলাপি, যিনি নিজের ইনখেলাপি, তাদেরকে দিয়ে এটা তো ভালো করা যাবে না বলে উনি উষ্মা প্রকাশ করেছেন। আমি ধন্যবাদ জানাই সেলিম ভাইকে। আমার কথা হলো, সেলিম ভাইরা পোড় খাওয়া রাজনীতিবিদ, প্রান্তিক মানুষের সাথে থাকা রাজনীতিবিদ। ওনারা যদি পার্লামেন্টে এসব কথা না বলেন, তাহলে আর কে বলবে? ওনারা, আমি মনে করি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে এই জিনিসগুলো ওনাদের অ্যাড্রেস করা উচিত, সমস্ত বড় ফোরাম হইতে শুরু করি সবখানে। এবং আমি মনে করি ওনারা যদি সংহতি প্রকাশ করে সাধারণ গ্রাহকের কাছে গিয়ে, ওরা সাহস পাবে। অন্যান্য ব্যাংক এই ধরনের প্রক্রিয়ায় আর লুট হবে না যদি এটা আমরা ঠেকাতে পারি। আমি সুতরাং একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি আইনের শাসন যদি বলেন, রুল অফ ল বলেন, মিনিমামটা আমরা চাই, আমরা ম্যাক্সিমাম পারবো না। কারণ আমাদের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে আমাদের দুষ্টক্ষত, বাজে, তোষামোদী, খারাপ খারাপ মানুষকে স্যালিউট করা, খারাপ মানুষকে প্রোটেকশন দেওয়া আমাদের একদম প্রথিত হয়ে আছে, গ্রথিত হয়ে আছে। এটাকে ভাঙতে হলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। জামাতি ট্যাগ দিয়ে, বিএনপি ট্যাগ দিয়ে, এনসিপি ট্যাগ দিয়ে, বা ট্যাগ দিয়ে আমি বিভাজিত হয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ না থাকি, অনৈক্যে চলে যাই, তাহলে আমাদের ভিতর আবার ফ্যাসিজম জন্ম নেবে, ফ্যাসিস্ট জন্ম নেবে, এবং ফ্যাসিস্টের তো অর্ধেক অলরেডি আছেই আমাদের ভিতরে। রাজনীতিতে সুতরাং ট্যাগিং আমি থাকুক, মনে করি সেটা ঐক্যের রাজনীতিবিদদের ব্যাপার, প্রয়োজন। কিন্তু আমি আমাদের মনে করি অর্থনীতি নিয়ে প্রশাসনের কোনোভাবে দরকার। আমরা রাজনৈতিক ট্যাগিং এর মাধ্যমে অর্থনীতিকে আমরা কোনোভাবেই নষ্ট করা, ধ্বংস করা উচিত হবে না। কারণ গত গত 15 বছরের পর বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অর্থনীতিকে ঠিক করা। সবগুলো ব্যাংককে একদম পুরো খালি করে ফেলেছে। সুতরাং এখন অর্থনীতিকে ঠিক করার বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার, আমি মনে করি যে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অর্থনৈতিক ভুল করলে পিছিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি আসছি জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনি চমৎকারভাবে সবকিছু বলেছেন।